প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল শোতে। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্কাই চ্যানেল 784-এ, এছাড়াও ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজ এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে ইসলাম চ্যানেল বাংলা .tv, সেখানে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সম্মানিত অতিথির কাছে, আপনারা সেটি করতে পারেন 0203-874-6784 এই নাম্বারে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যিনি অতিথি আছেন তিনি একজন সলিসিটর অ্যাডভোকেট এবং তিনি চ্যারিটি, প্রপার্টি অ্যান্ড ডিসপিউট রেজলিউশন এক্সপার্ট জনাব তালহা আহমেদ। আমরা আলোচনা করছিলাম ল্যান্ডলর্ড টেনেন্ট ইস্যু নিয়ে। তাহলে ভাই, আমরা যদি কন্টিনিউ করি, আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আবার যদি শুরু করতেন যে টেনেন্টের যে রাইটসগুলো রয়েছে সেগুলো যদি কোনোভাবে ল্যান্ডলর্ড ব্রিচ করে অথবা হাউজিং রেগুলেশন যেটা রয়েছে সেটার যদি ব্রিচ হয় তাহলে কি করা যেতে পারে? প্রথমত যদি মানে ব্রিচ হয়, টেনেন্টের যে সাইড, যেটা টেনেন্ট তখন চাইলে সে ডিপেন্ডিং অন ব্রিচটা কিসের উপর, টেনেন্ট চাইলে তখন রেমেডি চেয়ে সে ট্রাইব্যুনাল, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, প্রপার্টি ট্রাইব্যুনাল চেম্বারে ক্লেম করতে পারে। এবং তবে সেটা সময়ের মধ্যে করতে হবে। আমার একজ্যাক্ট এটা টাইমলাইনটা মনে নেই, খুব সম্ভবত 12 মান্থস, ব্রিচ থেকে 12 মান্থস, কেমন। এবং সেটা যদি সে করে আপ টু 12 মান্থের, মানে ব্রিচ থেকে এর আগের 12 মান্থ, আপ টু 12 মান্থের রেন্ট সে রিফান্ড চাইতে পারে, কেমন। বাট সে যদি রেন্ট দিয়ে থাকে না, দেয় নাই, তাইলে সেখানে তো সে পাবে না। ল্যান্ডলর্ডের ক্ষেত্রে যেটা হবে যে ল্যান্ডলর্ড একটা তো হলো যে তারা যদি কোনোটা ব্রিচ করে, তারা সেকশন 20 যে পজিশন, ম্যান্ডেটরি নো ফুল এভিকশন যেটাকে অনেকে বলে, 21 or সেকশন 21, সেকশন 21, মাই অ্যাপোলজিজ। তো সেকশন 21 নোটিস তারা সার্ভ করতে পারবে না যদি তারা ব্রিচে হয়, কেমন। এবং সেকশন 21 না করতে বলে সেকশন 8 যেখানে অনেকে যায় না, তো সেকশন 8 একটা সময়টা অনেক বেশি নেয়। সেকশন 21-এ যদিও কোর্ট টাইম ফ্রেমগুলোকে মেনটেন করে না, বাট সেখানে মানে দ্রুত, এটাকে অ্যাক্সিলারেটেড পজিশন বলা হয়, যে তাড়াতাড়ি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। আমরা সবসময় শুনি যে সেকশন 21, সেকশন 8, যদি আমাদের অনেক দর্শক রয়েছেন সেকশন 21 অফ হাউজিং অ্যাক্ট, আই থিংক খুব সুন্দর, হাউজিং অ্যাক্ট 1987, অনেকে সেকশন বুঝতে চাইবে না যে ওখানে আসলে কি আছে, কি করা উচিত, সেটাই জানতে চায়। হ্যাঁ, না, তো সেকশনে ইফেক্টিভলি সেকশন 21-এ যেটা বলা আছে যে যখন কোনো প্রপার্টির টেনেন্সি এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, 6 মাস হোক বা 12 মাস হোক, তখন ল্যান্ডলর্ড তাকে 2 মাসের নোটিশ দিয়ে, এবং সেই নোটিশটা মিনিমাম 6 মাস টেনেন্সি পার না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। যেমন কিছু কিছু এজেন্ট আছে সেই নোটিশটা শুরুতেই দিয়ে দিবে আপনাকে, কেমন। দে কান্ট ডু দ্যাট। সেকশন 21-এর যে নোটিশ, প্রথম 6 মাস সেই নোটিশ দেওয়া যাবে না, 6 মাস পার হওয়ার পরে নোটিশ দিতে হবে। টেনেন্সিটা কি 6 মাস হতে পারে এগ্রিমেন্ট? হ্যাঁ, হইতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে টেনেন্সি ওই যে 6 মাসের আগে নোটিশ দিতে পারবে, বাট 6 মাসের আগে এন্ড হইতে পারবে না, কেমন। সো 4 মাসের সময় বা 3 মাসের সময় নোটিশ দিয়ে বলতে পারে যে 6 মাসের সময়টা ছেড়ে দিতে হবে। তো এই যে নোটিশটা, এইটা কোনো ল্যান্ডলর্ড যদি ব্রিচে থাকে তাহলে সেইটা দিতে পারবে না। এটা হলো প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা হলো যে যদি সে ব্রিচে থাকে, ফর এক্সাম্পল মনে করেন যে টেনেন্টের কমপ্লেন হলো যে প্রপার্টি কন্ডিশন ভালো না, কেমন। এখন ল্যান্ডলর্ড সেকশন 8, সেকশন 8টা হচ্ছে অ্যাগেন হাউজিং অ্যাক্ট 1984 সম্ভব বা 87, আমার এক্স্যাক্টলি মনে নেই। হাউজিং অ্যাক্টের অধীনে সেকশন 8-এ অনেকগুলো 8টা গ্রাউন্ড আছে। তো কমন গ্রাউন্ড যেগুলো আমাদের মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হলো যে রেন্ট সময় মতো না দেওয়া বা আদৌ না দেওয়া। তো যদি 2 মাসের রেন্ট বকেয়া থাকে, তা সেক্ষেত্রে 2 সপ্তাহ নোটিশ দিয়ে সে পজিশন চাইতে পারে, কেমন। এখন যখন পজিশন চাইলো, কোর্টের কাছে গেল, টেনেন্ট কিন্তু দাবি করতে পারে যে হ্যাঁ আমি রেন্ট দেই নাই, ঠিক আছে, 2 মাস, আমি 6 মাস রেন্ট দেই নাই, 6 মাসে আসলে আমার 6,000 পাউন্ড রেন্ট, কিন্তু প্রপার্টি যে ডিসরিপেয়ার ছিল, হ্যাঁ, যে কারণে আমি প্রপার্টি প্রপারলি ইউজ করতে পারি নাই, সুতরাং আমি এই রেন্ট দিতে বাধ্য না, কেমন। আরও বাড়াই বলতে পারে যে এই প্রপার্টি তো এইরকম ছিল, 3 মাস আমি ইউজ করতে পারিনি, পরে আমার নিজের পয়সা খরচ করে এটাকে আমার ঠিক করতে হয়েছে। এখন যদি টেনেন্ট দেখাইতে পারে যে 3 মাসের রেন্ট বকে আছে, সে যে খরচ করছে তার যে লস হয়েছে সেটা এর চেয়ে আরও বেশি, সেক্ষেত্রে কিন্তু কোর্ট পজিশন দিবে না। সো এই জন্য ল্যান্ডলর্ডের এটা এই সমস্যাগুলো আছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, যে যদি কোনো কারণে ল্যান্ডলর্ড তার রেগুলেশনগুলো ব্রিচ করে থাকে, রেগুলেশনের মধ্যে
বিশেষ করে যদি লাইসেন্সিং কন্ডিশন তারা ব্রিচ করে দেখে, এবং ব্রিচটা কিন্তু কুড বি ভেরি বেসিক, যেমন লোকাল অথরিটি আপনার কাছে ইনফরমেশন চাইছে, নর্মালি 28 ডেজের মধ্যে ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি যদি সেই ইনফরমেশন ঠিক সময় দেন না, সেটাও কিন্তু ব্রিচ। কেমন? তো এই ব্রিচ হইলে লোকাল অথরিটির দুইটা চয়েস আছে। একটা চয়েস হলো লোকাল অথরিটি সেই ল্যান্ডলর্ডকে ক্রিমিনাল প্রসিকিউশনে নিয়ে যেতে পারে, হুইচ ইজ সিরিয়াস, এবং ক্রিমিনাল রেকর্ডে থাকবে। আরেকটা অপশন হলো যে তারা দে ক্যান ইম্পোজ এ ফাইন, যেমন নিহামে অলমোস্ট বাই ডিফল্ট তারা 5,000 পাউন্ড ফাইন করে দেয় সামান্য ব্রিচ হইলে। কেমন? এবং সেইখানেও শেষ না, ফাইন তো আছে, প্লাস ওই যে রোগ ল্যান্ডলর্ডের একটা রেজিস্টার এখন কিন্তু লন্ডন ওয়াইড মেনটেন করা হয়। কেমন? তো রোগ ল্যান্ডলর্ড হিসাবে যদি আপনাকে চিহ্নিত করে, যে কেউ সার্চ করে খুঁজে পাবে যে আপনি রোগ ল্যান্ডলর্ড। আরেকটা যেটা আছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ব্রিচ, আপনাকে তারা ভবিষ্যতে মানে যে লাইসেন্স যেটা দেয়, সেই লাইসেন্স আপনার রিভোক করতে পারে এবং ভবিষ্যৎ লাইসেন্স নাও দিতে পারে। কেন? যে ইউ আর নট এ ফিট অ্যান্ড প্রপার পারসন ফর দ্য লাইসেন্স। কেমন? তো আপনি চিন্তা করতে পারেন যে আপনি যদি লাইসেন্স পান না, আপনি ঘর ভাড়া দিতে পারবেন না। সো এই ইস্যুগুলো কিন্তু খুবই সিরিয়াস, এবং সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডদের যেটা করা উচিত, আমাদের কমিউনিটি অনেকে। একজন কলার আছে, ঠিক আছে, লেটস টেক ইট। প্রিয় কলার, আপনার নামটি বলুন এবং কোশ্চেনটি করুন। My name is Hilal. জি, আপনার কোশ্চেনটি কি? Hilal, ask your question. Thank you, Baya. So I acquired a commercial property around 3 years ago with a sitting tenant. The tenant is a blue chip company. The property was acquired for strategic purposes, and we are now looking to get the tenant out. The lease has expired, the commercial lease has expired, and so we'd like to understand what the issues may be to basically evict the commercial tenant. Is the lease within or outside the 1954 Act? It's outside the 1954 Act, Okay. I believe. So the tenants do not have a right to security of tenure. No, that's right. So they had a 10-year term, and this is now expired. There is no automatic right. So what you have to do is you need to look at your tenancy agreement and see what the tenancy agreement provides in terms of termination. So often the tenancy will stipulate how you can terminate the tenancy once the term has come to an end. As long as you give the tenant notice following the procedure set out in the tenancy agreement, and in the absence of any specific procedure, you need to give reasonable period of notice. But if the tenancy agreement doesn't stipulate how the notice is to be given, then you must serve that notice by post, and ideally by a registered post. And you should give minimum 2 months notice, but in commercial cases, the more you give, the better. And after the notice period, if the tenant does not leave the property, in commercial cases, you can simply instruct bailiff they could go and forfeit the lease and take possession. If that doesn't happen, you should seek the assistance of a suitably qualified solicitor who will go to court and seek a possession order. In commercial cases, it's relatively straightforward, unlike residential. I see. There's just a couple of issues. So one, we have an outstanding rent review that hasn't been resolved. We've been in discussions for over 3 years, and the discussions have broken down. But also, the tenant is a blue chip tenant, and so we're just a little bit worried about sort of having a David and Goliath battle here. Yeah, so I mean, in property cases, it's relatively straightforward. Your lawyer should be able to advise you on the prospect. But in terms of the rent review, the process is again fairly straightforward. If you cannot agree the rent review with them, you should give them notice and then lodge a claim either in a county court or ideally at a property chamber, valuation chamber, where the rent would be determined by the court. But again, the process is you have to follow, if the contract provides a detailed provision for rent review, you follow that contract. But if the contract doesn't, there are various statutes, especially in 1954 Act, it sets out how the rent review is to be dealt with.
You follow the process. Normally, you will have to give them a notice, nominate a chartered surveyor, RICS member, and get a valuation done. Put an offer to them. If they do not respond within 2 months, you make an application to court asking for an order as to rent. Obviously, they would be able to challenge that, so they can bring their own valuer, they can challenge that and so on. But give them sufficient opportunity, act reasonably, and you should not have any problem. Dear caller, do you have any other questions? No, Jazakallah khairan. Thank you. Thank you. Thank you. Assalamu alaikum. Assalam. জি, আপনি যেখানে ছিলেন যে রেগুলেশন ব্রিচ করলে কি হ্যাঁ, অ্যাকশন সো নিতে পারে? রেগুলেশন যদি ব্রিচ হয়, ইটস রিয়েলি সিরিয়াস। অনেকে এটাকে সিরিয়াসলি না রিয়েলি সিরিয়াস, কেমন? এবং রেগুলেশন ব্রিচ না, শুধু প্রথমেই যেটা হবে যে লোকাল অথরিটি আইসে বলবে না যে আপনি রেগুলেশন ব্রিচ করেছেন। লোকাল অথরিটি আপনাকে লিখবে যে আমাদের কাছে মনে হয় যে ফর এক্সাম্পল লোকাল অথরিটি প্রপার্টি ইন্সপেকশনে গেল, যেটা তারা কিন্তু করে, গিয়ে তারা দরজায় একজন রেসপন্ড করেছে, তার সাথে কথা বললো, সে বললো যে তুমি এখানে কি হলো, আমি টেনেন্ট, আর কে থাকে এখানে, আমার ফ্রেন্ড থাকে এখানে, আপনার লাইসেন্স হলো, ইউ ক্যান অনলি লেট ইট আউট এজ এ সিঙ্গেল ডুয়েলিং। কিন্তু যেই বললো ফ্রেন্ড, এখানে তো সিঙ্গেল ফ্যামিলি হইলো না, ইটস এ টু সেপারেট হাউস হোল্ড। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অলরেডি পটেনশিয়ালি ইন ব্রিচ, কেমন? সেখানে বাই মিস্টেকও হইতে পারে, লোকাল অথরিটি মিসআন্ডারস্ট্যান্ডও করতে পারে, বাট লোকাল অথরিটি উড হ্যাভ এ রিজনেবল গ্রাউন্ড টু সাসপেক্ট যে এখানে হয়তো এইচএমও হিসেবে ল্যাট দেওয়া হচ্ছে। তখন তারা লাইসেন্স হোল্ডার যে আছে তাকে লিখবে যে উই হ্যাভ রিজন টু বিলিভ দ্যাট ইউ মে বি ব্রিচিং ও লাইসেন্স কন্ডিশন, অ্যান্ড দেন ডিটেল সেট করবে। তো সেই ক্ষেত্রে যারা ল্যান্ডলর্ড বা তাদের এজেন্ট, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ঠিক সময়ে যেন রেসপন্ড করা হয়, কেমন? এবং যে সমস্ত ইনফরমেশন চায় সবগুলো যেন পুরোপুরি দেয়া হয়। যদি কোনোটা দিতে পারে না, যেন সেটা একটা ব্যাখ্যা দেওয়া হয় ঠিক সময়ের মধ্যে, কেমন? সেটা না করলে তাদের জন্য সমস্যা হতে পারে। এক সেকেন্ড কথা হলো যে যদি তাদেরকে ফাইন করা হয়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে লোকাল অথরিটি সবসময় যেখানে 1000 পাউন্ড ফাইন করা হচ্ছে, তারা 7000 পাউন্ড ফাইন করে, কেমন? এবং এটাকে একটু চ্যালেঞ্জ করলে, প্রপারলি চ্যালেঞ্জ করলে কমায় নিয়ে আসে। আমার একটা কেস আছে যেখানে লোকাল অথরিটি 5000 পাউন্ড ফাইন করছে, আমার দেশে কোনো ফাইনই হওয়া উচিত না। উই চ্যালেঞ্জ ইট, লিটারালি 2 দিনের মধ্যে তারা 5000 থেকে কমায় 1000 নিয়ে আসছে, কেমন? আমরা এরপরে বেশি পার্সিউ করি না, এখানে আমার ক্লায়েন্ট মনে করছে যে আমাকে যে পয়সা দিতে হবে, তো ওই 1000 আর কমায় আমার পয়সা দিয়ে আলটিমেটলি তাদের কোনো লাভ নাই। সো তারা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা সেটেল করে নেব। তো এই জন্য লিগাল রিপ্রেজেন্টেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় যেটা হলো যে আমরা অনেক সময় যেটা করি যে লয়ারের কাছে আমরা যখন যাব, আমরা কিন্তু ভালো লয়ারের কাছে যাওয়া উচিত। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিসরেসপেক্টফুল টু এনি অফ মাই কলিগস, হ্যাঁ? কিন্তু যদি কোনো লয়ার আপনারা বলে যে এরকম কেসে 200-300 পাউন্ডে করে দিবে বা 500 পাউন্ডে করে দিবে, বুঝতে হবে যে সেইখানে হয় সে বুঝে না কী করতে হবে, না হয় সে এটাকে সিনসিয়ারলি করবে না, না হয় সে যাদেরকে দিয়ে, তার কলিগদেরকে দিয়ে করাবে, তাদের সাফিসিয়েন্ট এক্সপার্টিস নেই। কারণ যেমন আমি মনে করি যে আমার রেট নর্মালি আমি 350 প্লাস আওয়ার চার্জ করি, হ্যাঁ? এখন আরেকজন যদি দাবি করতে চায় যে সে আমার সমান এক্সপিরিয়েন্স আছে আর সে 50 পাউন্ড 70 পাউন্ড ঘন্টায় করে দিবে, এখানে একটা বিষয় আছে না? কারণ এটা তো আমার রেটও তো মনে করি যে আমি যেখানে আছি, আমি যদি সিটি অফ লন্ডনে থাকতাম, আমার সেম ইতে আমি এটাকে 700, 800, 1000 পাউন্ড করতে পারতাম। তো কমে যদি কেউ করে, you got to ask yourself, is it too good to be true? হ্যাঁ, আপনি কম পয়সা বাঁচাইতে গিয়ে, এরকম কেস আমি একাধিক ডিল করছি, আপনি একটু পয়সা বাঁচাইতে গিয়ে কেস করছেন, কিন্তু পরে এটা এমন একটা ঝামেলা লাগলো, আপনি 15, 20, 30,000 পাউন্ড একটা ঝামেলা পড়লেন। এই জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু, রিয়েলি ইম্পর্টেন্ট বিষয় আছে। মনে করেন যেমন আপনি অনেক ক্ষেত্রে আছে যে একটা বেসিক অ্যাপ্লিকেশন করতে, উইচ ইজ ডিফারেন্ট, কিন্তু ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট ইস্যুগুলো কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট না করলেও ইটস ভেরি কমপ্লেক্স, কেমন? এবং যারা রেগুলার এই কাজগুলো করে না, তারা অনেক সময় এটাকে মিস্টেক করার যথেষ্ট সম্ভাবনা আছে। তালা ভাই, আমাদের আরেকজন কলার রয়েছেন। প্রিয় কলার, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলুন এবং কোশ্চেনটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলী লুঠন থেকে বলছি। জি বলুন। জি, এটা জিনিস বুঝতাম আসলাম ভাই। জি বলেন। রিসেন্টলি 20 বছরের আইতে আমি স্টে পাইছি 2.5 years, 10 years রোড। জি।
এক বছর আগে আমার ওয়াইফ ছিলাম স্টুডেন্ট ভিসা নিয়ে, ইতিমধ্যে ও কমপ্লিট করতে পারে নাই, ওর কোর্সটা মাস্টারে আসছিল, মাস্টার কোর্সে জি ও প্রেগনেন্ট হয়ে গেছিল। তাই এর মধ্যে আমার 1.5 মাস আগে একটা বাচ্চাও হয়েছে। এখন ও ফেব্রুয়ারি পর্যন্ত ওর ভিসা আছে। তো এই এখন আমি কি করতে পারি? ভিসা শেষ হয়ে ফেব্রুয়ারির 29 আপনি একটা কথা বলেছেন যে উনি কোর্স কমপ্লিট করতে পারেনি, সেক্ষেত্রে ইউনিভার্সিটি কি তার কোর্স উইথড্র করছে কিনা, এক্সক্লুড করছে কিনা, অথবা হোম অফিসকে এখনো করে নাই, বা আমরা করেসপন্ডিং করছিলাম যে ও প্রেগনেন্ট হয়ে গেছে, জি এই জন্য এখনো করে নাই। এখন ভিসা ঠিক আছে এখন। জি ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে ভাই আপনি যদি কোনো সরি, আপনি যাওয়ার আগে একটা প্রশ্ন করি। আপনি বললেন যে সে কোর্স কমপ্লিট করতে পারে নাই এই জন্য যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এই তো? জি জি। এবং ও ফার্স্ট সেমিস্টার সাকসেসফুলি কমপ্লিট করছিল, বাতে পরে যাইতে পারে নাই। হ্যাঁ বুঝছি, কিন্তু আমি যেটা বুঝতেছি যে তার ইন্টেনশন কি এইটা যে যখন সে আবার মানে বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন সে আবার কোর্সটা কমপ্লিট করবে, এরকম কোনো ইন্টেনশন আছে কিনা? এরকম ইন্টেনশন আছে, এর মধ্যে তো ওর ভিসা চলে যাবে। তো না বুঝছি, সেটাতে আমরা আসছি, বাট যদি মনে করেন ভিসার যদি রেস্ট্রিকশন থাকে না, তখন তার ইন্টেনশন এইরকম কিনা যে সে কোর্সটা কমপ্লিট করতে চায়, সুযোগ থাকে। জি জি জি, যদি করে সুযোগ পায় করতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দুইটা বিষয়, ইমিগ্রেশনের বিষয়টা তো বাই বলবেন, বাট একটা বিষয় হলো যে যদি ইউনিভার্সিটি কোনো কারণে কোর্সটা এক্সটেন্ড করতে চায় না, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ডিসক্রিমিনেশন একটা বিষয় আসতে পারে, অ্যান্ড দিস উড বি এ ক্লাসিক কেস যেটা ডিসক্রিমিনেশনে পড়বে। সো আপনি যদি রিজনটা এক্সপ্লেন করে এভিডেন্স দিয়ে ইউনিভার্সিটিকে ব্যাখ্যা করেন, ইউনিভার্সিটি তারা অলমোস্ট বাধ্য এটা এক্সটেন্ড করতে। কেমন? সিমিলারলি হোম অফিসও কিন্তু এই গ্রাউন্ডে তারা ভিসাটাকে তারা রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন দিলে সেটা এক্সটেন্ড করতে তারা, আমি বলবো বাধ্য। হোম অফিস হয়তো বলতে চাইবে যে এটা না এই সেই, কিন্তু অ্যাপিলে গেলে অ্যামাং আদার গ্রাউন্ডস ডিসক্রিমিনেশন উড বি এ ভেরি ভেরি বিগ রিজন। কারণ এখানে একজন মহিলা সে প্রেগনেন্ট হয়েছে, এরকম কোনো রুল নাই যে স্টুডেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট হওয়া যাবে না। হ্যাঁ, তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে তাকে যদি করা হয়, মানে তাকে ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে ফেলা হয়, সেটা একদম ক্লিয়ার কাট ডিসক্রিমিনেশন হবে। তাহলে ভাই আমার মনে হয় আপনি যথার্থই বলেছেন, আমি একটু অ্যাড করতে চাই। ওনার আসলে যে ইন্টেনশনটা আমি জানি না ওইরকম কোনো কিছু আস্ক করতে চাইছেন কিনা উনি, যে ওনার যেহেতু 20 ইয়ার্স রুটে এখানে ভিসা হয়েছে, এখন ওনার যেহেতু ওয়াইফ বাচ্চা হয়েছে, এখন ওনার সাথে কোনোভাবে অ্যাড হওয়ার সুযোগ আছে কিনা? সেটা তো এগেইন ইউ ক্যান সে বেটার, বাট ইস্যু যেটা হলো আমি ঠিক জানি না যে স্টুডেন্ট থেকে সুইচ হওয়ার সুযোগ আছে কিনা ইয়েতে ডিপেন্ডেন্ট ভিসায়। না, ডিপেন্ডেন্ট অবশ্যই হতে পারে, কিন্তু ওনার যেহেতু 20 ইয়ার্স রুটে, বাট আমি যেটা বলতে চাই 20 ইয়ার রুটসে যদি হয়ে থাকে, দের ইজ এ ভেরি গুড চান্স যে বাচ্চা হয়তো এমনিতেই ব্রিটিশ হিসাবেই কোয়ালিফাই করবে, রেজিস্ট্রেশনের সুযোগ হয়তো আছে। বাট অ্যাগেইন দে নিড টু স্পিক টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফাইড লয়ার। এবং আরেকটা বিষয় যেটা হলো যে বাচ্চার ক্ষেত্রে অন্তত যেহেতু তার বাবা মানে বাবা হলো 20 বছরের রুটে এখানে, যেহেতু বাবা সে 20 বছরের রুটে এখানে আছে, সেইখানে সেই বাচ্চাকে দেশে পাঠানোর কোনো সুযোগ নাই। কেমন? সেটা দিবে। বাচ্চাকে যদি দেশে পাঠানোর সুযোগ থাকে না, সেইখানে মাকেও দেশে পাঠানোর কোনো সুযোগ নেই। হয়তো এখানে কমপ্লিকেশন আসবে যেটা হচ্ছে খুব সহজে নাও হইতে পারে, হোম অফিসে তো একটা মানে কাঁচা বাংলায় বলে পেঁচাল করতে পারে, কিন্তু ইভেনচুয়ালি এটা অবশ্যই সুযোগ আছে। ধন্যবাদ তাহা ভাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। আপনার প্রশ্নের আরও ডিটেলস উত্তর আমরা হয়তো নেক্সট অনুষ্ঠানে দিতে পারবো। আপনি আমাদেরকে নেক্সট অনুষ্ঠানে দেখেন এবং যদি সম্ভব হয় আবার কোশ্চেনটি করতে পারেন, আমরা চেষ্টা করবো সেখানে আরও ডিটেলসে বলবার জন্য। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে, তাহা ভাই আমাদের আলোচনা আসলে শেষ হয়নি। আপনি যদি জাস্ট আমাদের 2 মিনিটের মতো সময় হাতে রয়েছে, আপনি 2 মিনিটে সংক্ষেপে যদি আজকের আলোচনার সারমর্মটা বলার চেষ্টা করেন। প্রথম কথা হলো যে আমি যেটা বলবো যে যারা ল্যান্ডলর্ড আছেন এবং তাদের এজেন্ট, প্লিজ সামান্য পয়সার জন্য কখনোই আপনারা কর্নার কাটিংয়ে যাবেন না। অর্থাৎ রিকোয়ারমেন্ট আছে, আপনি নিজের খুব চালাক মনে করে যে ধরতে পারতো না আমি দিলাই, এরকম কিচ্ছু করবেন না। আল্লাহর হস্তে
আপনারা যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো মিট করবেন, দরকার হয় একটু বাড়ায় দেন, অসুবিধা নেই, মানে রিজনেবল ইয়ার মধ্যে বাড়ায় দেন। সেকেন্ড কথা হলো যে যারা ল্যান্ডলর্ড আছে আপনার প্রপার্টির রেগুলার ইন্সপেক্ট করবেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনার প্রপার্টি যদি HMO হিসাবে ইউজড হয়। কেন ইন্সপেক্ট করবেন? যে আপনার একদম প্রপার্টিকে পারফেক্ট কন্ডিশনে রাখতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। অনেক প্রবলেম হইলেও আপনার সমস্যা হবে না যদি আপনি দেখাইতে পারেন আপনি রিজনেবল স্টেপ নিয়েছেন। সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 মাসে একবার প্রপার ইন্সপেকশন করা একটু রিজনেবল, এর চেয়ে কম করলে আপনি বিপদে পড়তে পারেন। থার্ড যেটা হলো যে টেনেন্টরা যদি কখনো আপনার কাছে কোনো কনসার্ন রেজ করে, সেইগুলোকে টেনেন্ট যতই আনরিজনেবল হোক আপনি সেটাকে ধৈর্যের সাথে সিম্পিতির সাথে ডিল করবেন। টেনেন্টদেরকে যেটা বলবো যে আলটিমেটলি আমরা যেটা চাই যে আমরা ভালোভাবে শান্তিতে থাকতে চাই, সেখানে চাইলেই খালি ক্লেম করা এরকম টেন্ডেন্সি থাকা উচিত না। তবে যদি কখনো কোনো ল্যান্ডলর্ড আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, সেটা রেগুলার আইসা আজাইরা আপনাকে ডিস্টার্ব করে, কিংবা দেখা গেল যে জোর করে আপনাকে ঘর থেকে লক চেঞ্জ করে বের করে দিতে চেষ্টা করছে, বা প্রপার্টির কন্ডিশন খুবই খারাপ, রিপেয়ার করছে না, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে, লয়ারের সাথে কথা বলেন, লোকাল অথরিটির সঙ্গে কথা বলেন, দরকার হয় ক্লেম করেন। ধন্যবাদ তালহা ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ এবং আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আমরা পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।